আমার স্ত্রী পায়ে আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং তার যে পায়ের তলা অর্থাৎ ক্যালক্যামেন ডাক্তাররা বলেছেন সেটাতে ফ্র্যাকচার হয়ে প্লাস্টার করতে হয়েছে এবং এই মুহূর্তে প্লাস্টার করা অবস্থায় আছেন। অভিযান 10 লঞ্চে যে মর্মান্তিক দুর্ঘটনা 23 ডিসেম্বর দিবাগত রাত্রে ঘটেছে, এই দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন যে কোনো প্রকারে হোক না কেন তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি শুরুতেই, এবং যারা দগ্ধ হয়ে বা অন্য কোনোভাবে আহত হয়ে এখন পর্যন্ত চিকিৎসাধীন আছেন তাদের সকলের দ্রুত সুস্থতা কামনা করছি। এবং প্রথম কথা হচ্ছে এটি একটি মর্মান্তিক একটি দুর্ঘটনা এবং অত্যন্ত বেদনাদায়ক একটি দুর্ঘটনা, যে এমন একটি দুর্ঘটনা যেটি আসলে একাধিক ভাবেই মৃত্যুর ঘটনা, বিভিন্ন ভাবেই মৃত্যুর ঘটনা ঘটেছে। এবং এখানে এমন একটি পরিস্থিতি ছিল যেখান থেকে আসলে সহযোগিতা করবার মতো কে কাকে সহযোগিতা করবে, কিভাবে করবে, এই বিষয়গুলো কিন্তু ওই সময়ে আসলে সম্ভবপর ছিল না। যেমন প্রথম একটি প্রশ্ন অনেকে করে থাকেন, করছেন যে লঞ্চে আগুন লেগেছিল কোথায়। তো এই প্রশ্নের উত্তর কিন্তু আসলে তদন্তের আগে বলা সম্ভবপর নয়। আমরা জানি যে মাননীয় প্রতিমন্ত্রী নৌপরিবহন মন্ত্রণালয় উনি ঘটনাস্থলে এসছেন সাথে সাথেই এবং এ বিষয়ে বলেছেন, এটা হচ্ছে একটি কথা। এবং টেকনিক্যাল কমিটি এক্সপার্ট যারা ফায়ার সার্ভিস, বিএডব্লিউটিএ বা সংশ্লিষ্ট অন্যান্য যারা প্রশাসনিক কর্মকর্তা আছেন তারা এটি তদন্ত করে বলতে পারবেন। কিন্তু ওই মুহূর্তে কিন্তু কারো মাথায় বা যারা যাত্রী ছিলাম আমরা তাদের কাছে কিন্তু এটি কোনো গুরুত্বপূর্ণ মুখ্য কোনো বিষয় না। কোনো সুস্থ স্বাভাবিক মানুষ কিন্তু ওই মুহূর্তে কিন্তু খুঁজতে যাবে না যে লঞ্চে আগুন কিভাবে ধরেছে, কখন ধরেছে, এগুলো কিন্তু খোঁজার কোনো সুযোগ নেই। তখনকার পরিস্থিতি ছিল যে প্রাণে বাঁচা এবং কিভাবে বাঁচবো এই বিষয়গুলো ছিল কিন্তু তখন প্রধান। এখন যদি আমি দু একটি পয়েন্ট দিয়ে বলি, সেটা হচ্ছে যে আহ, বর্তমান সরকার কিন্তু প্রত্যেকটি বিষয়েই অত্যন্ত সচেতন। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান যে সরকারটি চলছে এবং আমরা সরকারি কর্মচারীরা যে কাজ করছি, আমরা কিন্তু প্রত্যেকটি বিষয়ে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে চলি এবং সরকার কিন্তু সকল বিষয়েই কিন্তু চেষ্টা করে যে সতর্কতার সাথে সাবধানতার সাথে কাজগুলো করতে। যেমন যদি সেটা সড়কের পরিবহনের ক্ষেত্রেই হোক, সড়ক পরিবহনের ক্ষেত্রে সড়ক পরিবহন আইন রিসেন্ট প্রণয়ন করা হয়েছে, আপনারা জানেন। সেখানে বিআরটি সহ অন্যান্য সংস্থা কাজ করছে। একইভাবে নৌপথের যে নিরাপত্তা, নিরাপদ যাত্রার জন্য কিন্তু একাধিক সংস্থা কাজ করে। নৌ পরিবহন অধিদপ্তর, সমুদ্র পরিবহন অধিদপ্তর, অভ্যন্তরীণ নৌ চলাচল নৌ পরিবহন কর্তৃপক্ষ সহ। এবং এটার জন্য একটি শক্তিশালী আইনও কিন্তু আছে, অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ 1976। সে মোতাবেক সরকারের পক্ষ থেকে কিন্তু আসলে চেষ্টার কোনো ত্রুটি নেই যে একটিও দুর্ঘটনা কোনোভাবেই যাতে না ঘটে, একটি প্রাণও যাতে না যায়। এ বিষয়ে কিন্তু সরকার সচেতন এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু মালদ্বীপ থেকে কিন্তু এ বিষয়ে খোঁজ খবর নিয়েছেন। এটি হচ্ছে আমার প্রথম অংশ। এখন প্রত্যক্ষদর্শী এবং ভুক্তভোগী হিসেবে আমার কিছু বক্তব্য থাকবে, সেটা হচ্ছে আলাদা বিষয়। সেটার ক্ষেত্রে যদি জিজ্ঞেস করেন সেটা আমি বলবো যে প্রথমত লঞ্চটি সন্ধ্যা ঠিক 6টায় সদরঘাট থেকে ছেড়ে যায় এবং যাত্রী সংখ্যার বিষয়ে এক একজন এক এক কথা বলবেন, এটি স্বাভাবিক। যাত্রী সংখ্যা ক্ষেত্রে বলা যেতে পারে যাত্রীর সংখ্যা ধারণ ক্ষমতা সে লঞ্চে ছিল 420 জন, এরকম মালিক পক্ষ থেকে বলা হয়েছে বা কাগজপত্রে। কিন্তু খেয়াল করে দেখবেন যে সেদিন কিন্তু ছিল বৃহস্পতিবার। বৃহস্পতিবার স্বাভাবিকভাবে কিন্তু ঢাকা থেকে বিভিন্ন মাধ্যমে রেল বা বাস বা লঞ্চ যে কোনো মাধ্যমে কিন্তু মানুষ বাড়ির দিকে যায় এবং সেই কারণে সঙ্গত কারণে কিন্তু বৃহস্পতিবার দিন যাত্রী সংখ্যা তুলনামূলকভাবে একটু বেশি ছিল। ফলে সেই লঞ্চেও প্রয়োজনের চাইতে মানে যে যাত্রী ধারণ ক্ষমতা তার চাইতে কিছু সংখ্যক যাত্রী হয়তো বেশি ছিলেন। সংখ্যাটি অ্যাকুরেট তো বলা কোনোভাবেই সম্ভব না, সম্ভবত ধরে নেওয়া যেতে পারে যে সেখানে 700 যাত্রী ছিলেন চাঁদপুর থেকে আরো যাত্রী ওঠার পর। এখন চাঁদপুর পর্যন্ত খুব ভালোভাবে লঞ্চটি এসছে এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে সজাগ ছিলাম। চাঁদপুর অতিক্রম করার পর খাওয়া দাওয়ার পর আমরা ঘুমিয়ে পড়ি এবং স্বাভাবিকভাবে লঞ্চ যাত্রা যে বিষয়টি হয় সবাই কিন্তু ঘুমিয়ে থাকে। সেটি ডেকে যারা থাকেন তারাও যেমন ঘুমায়, ক্যাবিনে বা ভিআইপি ক্যাবিনে যারা থাকেন তারাও কিন্তু ঘুমায়। এবং দ্বিতীয়ত হচ্ছে সেটি ছিল শীতের রাত, পৌষের রাত, অতএব খুব স্বাভাবিকভাবেই সকল শ্রেণীর যাত্রী কিন্তু ঘুমিয়েছিলেন। যখন একজন যাত্রী ঘুমিয়ে থাকেন
লঞ্চের মধ্যে 700 জন থাকুক 500 জন থাকুক, সবাই কিন্তু তখন কিন্তু একেবারেই সাধারণ যাত্রী, তাই না? আচ্ছা, এই অবস্থায় গভীর রাত্রি, যখন রাত প্রায় 3টা, আনুমানিক 3টা 2:55 এরকম, তখন আমার পার্শ্ববর্তী ক্যাবিনের যিনি যাত্রী ছিলেন তিনি এই সজাগ ছিলেন সৌভাগ্যক্রমে, এবং সেই যাত্রী প্রথম সচেতন করেন ক্যাবিনের যাত্রীদেরকে যে লঞ্চে আগুন লেগেছে এবং আমাদেরকে ওঠার জন্য আহ্বান করেন, দরজায় ধাক্কাধাক্কি করেন। সেই এই শব্দে, চিৎকার চেঁচামেচিতে আমি জেগে উঠি এবং খুব দ্রুত রেডি হয়ে বাইরে বের হয়ে আসি। তো কেবিন এবং যে করিডোর, অর্থাৎ দুই পাশে কেবিন, দোতলা, আমি ছিলাম দোতলায়, সেই মাঝখানটা তখন ধোঁয়ার প্রচন্ড তীব্রতা ছিল। তো সেই ধোঁয়ার তীব্রতায় আমরা আসলে টিকতে পারছিলাম না। তখনও আগুন ছড়ায়নি, আগুনটি মূলত আমার ধারণা ব্যক্তিগতভাবে সেটি নিচতলায় লেগেছে, এবং পরবর্তীতে কিন্তু ফায়ার সার্ভিস বলেছে যে ইঞ্জিন থেকেই আগুনটি ধরেছে, সেটি থাকে নিচতলায় এবং পেছনের দিকে। তা আমরা ছিলাম দোতলায়, সে পর্যন্ত আগুন তখনও আসেনি, কিন্তু ধোঁয়ার কুণ্ডলিতে আমাদের প্রচন্ড শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তো আমি এবং আমার স্ত্রী আমরা দুইজন লঞ্চের করিডোর দিয়ে সামনের দিকে এগিয়ে যাই, এবং আপনি খেয়াল করে দেখবেন যে লঞ্চের সামনের দিকে যে বর্ধিত অংশ থাকে, ডেক বলে যেটাকে, সামনের দিকে ডেক বর্ধিত অংশ, সেটার উপরে কিন্তু ছাদ থাকে না, রেলিং দেওয়া থাকে। সেখানে গিয়ে আমরা দাঁড়াই। সেখানে দাঁড়ানোর পরেও কিন্তু আমরা শ্বাস নিতে পারছিলাম না প্রচন্ড ধোঁয়ার কারণে। তা আগুনের তাপ তখনও আসেনি, ধোঁয়ার তীব্রতাটাই তখন ছিল বেশি। তো ওইখানে প্রায় 1 থেকে 150 মানুষ আমরা দাঁড়ানো ছিলাম। এর মধ্যে আমার চোখে যে ঘটনাগুলো ঘটেছে দেখেছি সেটি হচ্ছে, প্রথমত যারা ছিলেন সিঙ্গেল বা শক্তি সামর্থ্য যাদের ছিল, যারা সাঁতার জানতেন, তারা খুব দ্রুত গতিতে জাহাজ থেকে লাফিয়ে পড়েছেন। 3তলা, দোতলা, একতলা সব জায়গা থেকে লাফিয়ে পড়েছেন। যারা লাফিয়ে পড়েছেন তাদের ক্ষেত্রে যে বিষয়গুলো ঘটেছে, 1 নম্বর হচ্ছে তারা অনেকেই সরি তারা স্বাভাবিকভাবে অনেকেই হয়তো পারে উঠতে পেরেছেন। দ্বিতীয় যে শ্রেণীটি ছিল, যারা সাঁতার জানতেন না, তারা অনেক কষ্টে ভেসেছিলেন। পরবর্তীতে তাদের লাশ পাওয়া গেছে বা তারা কোনোভাবে পারে ভিড়েছেন। আর দ্বিতীয় ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে যে খুব দ্রুততার সাথে তাড়াহুড়ো করতে গিয়ে, নামতে গিয়ে, 3তলা থেকে বা দোতলা থেকে নামতে গিয়ে লঞ্চের যে বডি, সে বডিতে আঘাতপ্রাপ্ত হয়ে তারা আহত হয়েছেন এবং পানিতে পড়েছেন, তখন আর তারা পানি থেকে উঠতে পারেনি। এরকম ঘটনা আমাদের পাথরঘাটাতেও ঘটেছে, আমি পরে জেনেছি। আচ্ছা, আর আরেকটি বিষয় হচ্ছে যে যারা লঞ্চ থেকে ঝাঁপ দিতে পারছিলেন না কারা, এটা হচ্ছে প্রশ্ন, যে কেন নদীতে আমরা ঝাঁপ দিতে পারছিলাম না। এটি হচ্ছে মূলত যাদের কাছে শিশু সন্তান ছিলেন, বা বৃদ্ধ বাবা মা ছিলেন, বা নিজেরাই বৃদ্ধ ছিলেন, অথবা অসুস্থ ছিলেন, ঢাকা থেকে চিকিৎসা নিয়ে ফিরছিলেন, এইরকম মানুষ কিন্তু লাফ দেওয়ার সাহস পায়নি। তো আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে লঞ্চের সামনের অংশে দাঁড়ানোর সময় যে নদীর মোটামুটি একটা কিনারের দিকেই লঞ্চটি ছিল, তখন লাফ দিয়ে আমি হয়তো উঠতে পারতাম, বাঁচতে পারতাম, কিন্তু আমার স্ত্রী সাঁতার না জানায় আমি লাফ দিতে পারিনি, কারণ তাকে রেখে তো লাফ দেওয়া যায় না। তখন আমরা অপেক্ষা করছিলাম যে হয়তো লঞ্চের আগুন তীব্রতা হবে না, আমি যেহেতু সামনের দিকে ছিলাম সেহেতু তখন পর্যন্ত লঞ্চে আগুন ছড়ায়নি। তো এইটা ছিল আশা যে হয়তো আগুন নিভে যাবে অথবা অন্য কোনো ভাবে সাহায্য আসবে। বিশেষ করে যে প্রত্যাশাটি করেছিলাম যে নৌকা নিয়ে ওই পার থেকে, মানে দুই পার বলতে আমরা আসলে একটা পার দেখতে পাচ্ছিলাম, সে পার থেকে মানুষজন নৌকা নিয়ে হয়তো আমাদের উদ্ধার করতে এগিয়ে আসবেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই রাত্রিরে আমি খুব একটা নৌকা দেখতে পাইনি যে লঞ্চ থেকে ঝাঁপিয়ে পড়া যাত্রীদের উদ্ধার করে নিয়ে যাবেন, এরকম দেখিনি। আর আরেকটা বিষয় হচ্ছে যে লঞ্চের ভিতরে যে লাইফ জ্যাকেট বা বয়া বলে যেটাকে, গোলাকৃতির, সেটি একেবারে ছিল না তা না, আমি দেখেছি বয়া দিয়ে অনেককে লাফিয়ে পড়তে, এবং এক বয়াতে 4-5 জন আমার চোখের সামনেই ভাসতে ভাসতে সামনের দিকে যাচ্ছেন। কিন্তু বিষয়টি হচ্ছে কি যে ওই মুহূর্তে মাঝরাত্রিতে যে কিংকর্তব্য বিমূঢ় যাকে বলে, ওই অবস্থায় এত সংখ্যক যাত্রী একসাথে এই বয়ার সাপোর্টটি বা লাইফ জ্যাকেটের সাপোর্টটি কিন্তু দেওয়া সম্ভবপর হয়নি। এটা সঙ্গত কারণে এটা সম্ভব না, কারণ এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা লঞ্চে এই বরিশাল অঞ্চলের বা বরগুনা লঞ্চের ইতিহাসে প্রথম।
কারণ এর আগে আমরা দেখেছি বা শুনেছি যে লঞ্চ বিভিন্ন ভাবে দুর্ঘটনা প্রাপ্ত হয়। তার মধ্যে একটি হচ্ছে যে দ্রুত গতিতে চলতে গিয়ে লঞ্চ ডুবে যাওয়ার ঘটনাও এই অঞ্চলে মূলত নেই। লঞ্চ ডুবে সেটি হচ্ছে আপনার পদ্মা নদীতে যে ফেরি, সেই ডুবার ঘটনা আমরা দেখেছি পিনাক 6, আপনার মনে আছে হয়তো। অথবা ছোট আকৃতির যে লঞ্চ যেগুলো চলাচল করে এই যে বরিশাল থেকে বিভিন্ন অভ্যন্তরীণ উপজেলায় অথবা হাওর অঞ্চলে, আপনারা জেনে থাকবেন যে ব্রাহ্মণবাড়িয়া থেকে যে ওই অঞ্চলে যে হাওর, সেই অঞ্চলগুলোতে লঞ্চ, ছোট আকৃতির লঞ্চ যেগুলো, সেগুলো ডুবে থাকে। কিন্তু এই বড় আকৃতির বরিশাল, বরগুনা বা এই পটুয়াখালীর লঞ্চ কোনোদিন কিন্তু ডুবেনি। যে ধরনের দুর্ঘটনা হয় সেটা হচ্ছে দুইটি লঞ্চ পাশাপাশি দ্রুত গতিতে চলতে গিয়ে তারা সংঘর্ষের শিকার হয়, এটি হয়। আর দ্বিতীয়ত আরেকটি হয়, এই লঞ্চটি মানে একটা ব্যাপার, লক্ষণীয় বিষয় হচ্ছে এই অভিযান লঞ্চটি গত 21 এপ্রিল 2021 আরেকটি লঞ্চকে অতিক্রম করতে গিয়ে ঝালকাঠির রাজাপুরে ডুবোচরে আটকে পড়েছিল। এটা পত্রপত্রিকা তখন আমরা দেখেছি, এবং পরবর্তীতে প্রায় 7 দিন থেকে 8 দিন পর্যন্ত লঞ্চটি ওই জায়গায় আটকে ছিল, কিন্তু তখন জানমালের তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি। লঞ্চ ডুবোচরে আটকে পড়লে যা হয়, তখন মানুষ ভোর হওয়ার পরে সেখান থেকে নেমে আসে। কিন্তু এইভাবে ডুবার ঘটনা কিন্তু এই অঞ্চলে নেই। একই সাথে এরকম ভাবে লঞ্চের ভিতরে যে অগ্নিকাণ্ড, সেই ঘটনাও কিন্তু ইতপূর্বে কোনো লঞ্চে ঘটেনি। ফলে যাত্রীদেরও কারো কোনো অভিজ্ঞতা বা আগের কোনো ধরনের কোনো প্রত্যক্ষ তারা ঘটনা সাক্ষী না যে কি করা উচিত, কি করতে হবে, এটা কিন্তু সম্ভবপর ছিল না। ফলে এই সিদ্ধান্তহীনতার কারণে কিন্তু অনেকগুলো মানুষের প্রাণ গিয়েছে। যাই হোক, যে বিষয়টা আমি বলছিলাম, আমার যেটা ব্যক্তিগত দেখা সেটা হচ্ছে যে মানুষকে লাফিয়ে পড়তে দেখেছি, তারা অনেকে বেঁচেছেন, আমি লাফ দিতে পারছিলাম না। এর মধ্যে লঞ্চটি যখন নদীর মাঝ পথে চলে আসে, আরো অর্থাৎ পার থেকে আরো দূরে চলে আসে, তখন কিন্তু আমরা আসলে আতঙ্কিত হয়ে পড়ি এবং অসহায় বোধ করতে থাকি যে এখন লাফ দিয়ে কিন্তু সাঁতরে এই মাঝ নদীতে মাঝ রাত্রিরে, এই পৌষের রাতে নদী পার হওয়া সম্ভবপর হবে না, আবার অন্য একজনকে সাথে নিয়ে তো অবশ্যই না। তো যা হোক, সেখানে দাঁড়িয়ে থাকা ছাড়া আমাদের কোনো করণীয় আসলে কিছু করার ছিল না। অসংখ্য মানুষ একসাথে দাঁড়িয়েছিলাম, মানুষের আর্তনাদ আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠছিল। এর মধ্যে অনেকে 999-এ ফোন করেছেন, সেখান থেকে আসলে সাহায্য বা ফায়ার সার্ভিস বা অন্যান্য যে কোনো প্রকার সহযোগিতা আসতে সময় লাগে এবং খুব দ্রুত গতিতে আসেনি। তো লঞ্চটি শেষ পর্যায়ে 3টা 55 মিনিটে লঞ্চটি অপর পাশে, অপর কূলে, অর্থাৎ যে পারে প্রথম দিকে বেরোনোর চেষ্টা করা হয়েছিল, তার অপর কূলে স্বাভাবিকভাবে দুলতে দুলতে, তখন ছিল জোয়ারের সময়, আপনি জানেন যে এই সুগন্ধা এবং বিষখালী নদী জোয়ার ভাটা প্রভাবিত, জোয়ারের টানে লঞ্চটি ওই দিয়াকুল গ্রামে ভিড়ে, তখন আমরা যারা সামনের দিকে প্রায় 1-150 মানুষ ছিলাম, তারা স্বাভাবিকভাবেই নেমে আসি। হ্যাঁ, একটা ভালো একটা প্রশ্ন করেছেন যে আসলে যদি শুরুতেই নদীর তীরে বেরোনো যেত তাহলে অনেক মানুষ বেঁচে যেত খুব সহজেই। এ বিষয়ে আজকে আমি জানলাম, আমার পাশের কেবিনে যিনি যাত্রী ছিলেন তার সাথে আমার দুপুরবেলা সৌভাগ্যক্রমে বড় কোনো দেখা হয়েছিল, যিনি আমাকে ডেকে তুলেছিলেন। উনি যেটা বললেন সেটা হচ্ছে যে 3টা বাজার 10 মিনিট থেকে 15 মিনিট আগে লঞ্চটি কিন্তু মূল ঝালকাঠি প্রান্তে ভিড়ে ছিল, এবং তখন 50 থেকে 60 জন যাত্রী তার ভাষ্যমতে, এবং তিনি সহ, তিনিও নেমে গিয়েছেন লঞ্চ থেকে। এখন প্রশ্ন হচ্ছে যে কেন সেখানে রাখা গেল না? এই তো লঞ্চটির ইঞ্জিনে আগুন ধরে যাওয়ায় লঞ্চটির ইঞ্জিন আউট অফ কন্ট্রোল, ইঞ্জিনটি তখন আর নিয়ন্ত্রণে ছিল না জাহাজের। ফলে যারা 50-60 জন প্রথম দফায় নামতে পেরেছেন, তারপরে লঞ্চটি কিন্তু অটোমেটিক নদীর মাঝপথে চলে আসে। এই জন্য কিন্তু আর লঞ্চটিকে ওখানে নোঙর করে রাখা যায়নি। এ হচ্ছে মূল বিষয়। হ্যাঁ, এটা আমারও অজ্ঞাত ছিল, কারণ হচ্ছে যে আমরা যখন ওই দ্বিতীয় তলার ডেকের সামনে যাই তখন বাজে 3টা, আর আমার পাশের কেবিনের যাত্রী যিনি বললেন, যাতে সাদিকুল ইসলাম, উনি যেটা বললেন যে 2টা 45-এর দিকে বা 50-এর দিকে লঞ্চটি কিন্তু ঝালকাঠি প্রান্তে ভিড়ে ছিল, এবং 50 থেকে 60 জন লোক উনি সহ নেমেছেন। সেখান থেকে উনি কিন্তু নদীর পাড় থেকে লাইভ প্রোগ্রাম করেছেন, লাইভ ফেসবুকে লাইভ করেছেন। তারপর লঞ্চটি বিকল হয়ে যাওয়াতে তখন নদীর মাঝপথে কিন্তু লঞ্চটি চলে আসে। আমরা যখন সামনে যাই তখন নদীর মাঝখানে লঞ্চটি অবস্থান দেখতে পাই। নাবিক তো থাকে আসলে যে জায়গায় মাস্টার কেবিন থাকে সামনের দিকের, আমি তো ছিলাম ডেকে, যেটা উন্মুক্ত প্রান্ত, আর নাবিকরা থাকে কিন্তু 3 তলায়। আমি ব্যক্তিগত ভাবে
ব্যক্তিগতভাবে বলতে পারি যে আমার মনে হয় না যে লঞ্চের কোনো স্টাফদের কাছ থেকে আমরা কোনো ধরনের মেসেজ নির্দেশনা এরকম পেয়েছি বলে আমি দেখিনি কাউকে। তবে যে নিরাপত্তা সরঞ্জাম ছিল, ওই যে লাইফ বোট বা বয়া অল্প পরিমাণে, সেটা একেবারেই যৎসামান্য, হয়তো 50, 60, 100 জনের জন্য ছিল। সেটি নিয়ে আমি লাফিয়ে পড়তে দেখেছি, কিন্তু যারা পরিচালনা ছিলেন তারা এসে যে ওই মুহূর্তে লঞ্চের নিয়ন্ত্রণ নেবেন, একটা নির্দেশনা দিবেন এবং লঞ্চটিকে একটা কূলে ভেড়ানোর চেষ্টা করবেন বা সবাইকে আশ্বস্ত করবেন বা সবাইকে দিক নির্দেশনা দিয়ে কি করণীয় ওই মুহূর্তে, এরকম পরিস্থিতি আসলে তখন ছিল না। মানুষ কিন্তু সেই প্রত্যাশাও করেনি ওই মুহূর্তে যে লঞ্চে আগুন ধরেছে এবং লঞ্চটিতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে সামনের দিকে। ওই মুহূর্তে কিন্তু যারা যেভাবে পেরেছে তারা নদীতে লাফ দিয়েছে। যারা আমার মতো সামনের দিকে ছিলেন, আমরা অপেক্ষা করেছি লঞ্চটি কূলে হয়তো ভিড়তে পারে, আমি জানি না ভিড়তো কিনা, না ভিড়লে হয়তো আজকে আমার পরিণতি এরকম হতো। এ হচ্ছে মূল কথা এই বিষয়ে। আচ্ছা, আপনার ধারণা মতে নদীতে যে যাত্রী তার মধ্যে নারীদের নারী বেশি পুরুষ কোন সংখ্যাটা বেশি? মূলত আমি আগে বলেছি যে যারা স্ত্রী, সন্তান বা বৃদ্ধ বাবা মা বা অসুস্থ ব্যক্তি যারা ছিলেন তারাই আসলে এটার শিকার হয়েছেন বেশি। কারণ যারা বয়স্ক মানে প্রাপ্তবয়স্ক যারা আমার মতো বা আমার চেয়ে কম বেশি বয়স, তারা কিন্তু নদীতে লাফ দিয়ে ঝাঁপিয়ে পড়েছেন। আমি নিজের চোখে দেখেছি অসংখ্য মানুষকে লাফ দিতে, এমনকি আমার পাশ থেকে অনেকে লাফ দিয়ে পড়েছেন নিজের চোখে দেখা। কিন্তু যার হাতে 6 মাসের সন্তান, 2 বছরের, 3 বছরের, সেই যে তাবাসসুমের ছবি আমরা দেখছি, এটা কিন্তু তাদের পক্ষে সম্ভবপর হয়নি নদীতে লাফ দিয়ে পড়া। অনেকে সাঁতার জানেন না। আমার এখানে পাথরঘাটার অনেক যাদের সাথে পরে এসে কথা হয়েছে, যারা মহিলারা ছিলেন তারা সাঁতার জানতেন না, ফলে তারা কিন্তু লাফ দিতে সাহস পাননি। লাফ দিয়েছেন কখন? যখন আগুনের তীব্রতা তারা সহ্য করতে আর পারছিলেন না, সেই মুহূর্তে উপায়ন্তর না দিয়ে দেখে কিন্তু তারা লাফ দিয়েছেন। এবং লাফ দেওয়ার পরে যেটি হয়েছে, ওই যে বললাম যে যারা সৌভাগ্যবান তারা হয়তো কোনোভাবে বেঁচে নদীর পাড়ে পৌঁছতে পেরেছেন, আর অনেকে হয়তো উঠতে পারেননি, পানিতে তলিয়ে গিয়েছেন। এই হচ্ছে কথা। আর শিশু সন্তান নিয়ে যারা লাফ দিয়েছেন তারা হাত থেকে হয়তো ফসকে তার বাচ্চাটি পড়ে গিয়েছে, সে চেষ্টা করেছেন, হয়তো বাচ্চা ছেলেকে বাঁচাতে পেরেছেন বা সাথে মেয়ে বাচ্চাটিকে বাঁচাতে পারেননি, বা মেয়ে বাচ্চাটিকে হাতে নিয়ে কোনো মতে সাঁতরে পার হয়েছেন, কিন্তু অন্য বাচ্চাটিকে বাঁচাতে পারেননি বা স্ত্রীকে বাঁচাতে পারেননি। এরকম অসংখ্য ঘটনা আসলে এই 700 জন যাত্রীর মধ্যে 700 রকমের অভিজ্ঞতা, এক একজনের কাছে এক এক রকম অভিজ্ঞতা। যে বিভীষিকাময় যে অবস্থা, সেটা আসলে ওই মুহূর্তে না থাকলে বা না দেখলে মানে অনুভব করা বা বোঝানোর মতো কোনো আসলে সম্ভব না। যে এই অবস্থা কি যে একটা ভয়াবহ, দুর্বিষহ এবং একটা যে অনিশ্চিত, একটা অনিশ্চিত অবস্থা। অনিশ্চিত অবস্থাটা কি, যে আমরা দেখতে পাচ্ছি যে আগুন আসছে এবং সেই আগুনে হয়তো পুড়ে মরতে হবে তাপে দগ্ধ হয়ে, অথবা ধোঁয়া, জি সেটাই, একটু পরে আমাদেরকে আগুন স্পর্শ করবে, আমরা আসলে কিভাবে বাঁচবো, এই আগুনে পুড়ে হয়তো মরতে হবে। বা অনেকে কিন্তু ঘুম থেকেও জাগতে পারেনি, অনেক ক্যাবিনে যারা ছিল তারা কিন্তু খবরটি পায়নি। ওই যে বললাম, যারা ক্যাবিনের স্টাফ ছিলেন তারা কিন্তু এরকম কোনো মেসেজ দেননি। তারা হয়তো বা নিজ দায়িত্বে নিজের যান বাঁচানোর জন্য খবর পাওয়ার সাথে সাথে লাফিয়ে পড়ে প্রাণ বাঁচিয়েছেন, যেটা আসলে হয়তো নৈতিকভাবে ঠিক না, কিন্তু যান বাঁচানোর জন্য তারা এই কাজটা হয়তো করেছেন। তো আরেকটি বিষয় হচ্ছে কি, ধোঁয়ার কারণে কিন্তু অনেকে অজ্ঞান হয়ে গিয়েছেন, সেন্সলেস হয়ে গিয়েছেন প্রচন্ড ধোঁয়ার তীব্রতায়। সে যে সেন্সলেস হয়েছেন, তখন পরবর্তীতে ওইখান থেকে রেস্কিউ করার মতো অন্য কোনো ব্যক্তি কিন্তু নেই। একজন যিনি ব্যক্তি অজ্ঞান হয়ে পড়েছেন, তাকে কে ওখান থেকে রেস্কিউ করবে? আরেকজন তো তাকে পা পা মারিয়ে কিন্তু সে সামনের দিকে চলে যাচ্ছেন বাঁচার জন্য, বা নদী থেকে লাফ দিচ্ছেন। দেখা গেছে যে মা মেয়ে একসাথে, বা সাথে তাদের বাবা, তারা 3 জন 3 দিকে লাফ দিয়েছেন, শেষে গিয়ে হয়তো তার স্ত্রীকে পেয়েছেন কিন্তু সন্তানদের পাননি। এই হচ্ছে বিষয়টা। আর ওই যে অগ্নিদগ্ধ হয়ে অজ্ঞান হয়ে যাওয়ার পরে যখন আগুন বেড়ে যায় বা আগুনের তীব্রতা বাড়ে বা আগুন তাদেরকে স্পর্শ করে, তখনই তারা আসলে মূলত আমার মনে হয় যে পুড়ে ওইখানেই তাদের মৃত্যুবরণ করতে হয়েছে। এটা তো আসলে নদীতে ঝাঁপ দেওয়ার পরে যে ঘটনাগুলো ঘটেছে সেটি তো আর আসলে লঞ্চ থেকে দেখার কোনো উপায় থাকে না। দেখার সুযোগ নেই ওই মুহূর্তে, ওই চিন্তা মাথায় আসেনি। তবে একজন একটি বয়াতে হয়তো 4-5 জন ধরে সেটি ভাসতে পারেন। এটি আমি দেখেছি যে একটি বয়া নিয়ে লাফ দিয়েছেন 2-3 জন একসাথে, পরবর্তীতে আরো একজন লাফ দিয়েছেন এবং সেটি সে বয়া ধরে তিনিও আরেক প্রান্ত ধরে বাঁচার চেষ্টা করছেন। এটি এটি দেখেছি, কিন্তু পরবর্তীতে লঞ্চ তো সরে আসছে, লঞ্চ তো নিজে নিজেই মুভ করছে,
ফলে লঞ্চ থেকে কিন্তু তারা দূরে সরে যাচ্ছে, তারা মাছ ধরতে চলে যাচ্ছে আর লঞ্চ অন্যদিকে চলে যাচ্ছে। এই বিষয়গুলো আসলে দেখার ওইভাবে সুযোগ হয়নি, দেখার সুযোগ ছিল না অন্ধকারের মধ্যে। রাত্রিবেলা যেহেতু ছিল, আরো দিনের বেলা হলেও হয়তো সেগুলো দেখার যেত। আমার এই অভিজ্ঞতা থেকে দুটি বিষয়ে আমি একটু বলবো, যারা আমার কথা শুনছেন এই মুহূর্তে। আমার ব্যক্তিগত, একেবারেই ব্যক্তিগত মতামত, পরামর্শ এবং অভিজ্ঞতা একেবারে, সেটা হচ্ছে যে যে কোনো বিপদের সময়ে তাড়াহুড়ো করা বা তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক না। যেটি আমার, যে আল্লাহ রক্ষা করেছেন, সেটির মূলে কিন্তু ছিল যে আমি ধীরস্থির ভাবে একটি জায়গায় দাঁড়িয়েছিলাম, এবং আল্লাহ সাহায্য আসবে বা অন্য কোনো ভাবে রক্ষা পাবো সে প্রত্যাশা করছিলাম, এবং হয়েছেও কিন্তু তাই। আমি জানতাম না যে নদীর অপর পারের কূলে আমরা ভিড়ছি, কারণ আমি দেখছি যে নদীর পাড় থেকে আমরা আস্তে আস্তে দূরে সরে যাচ্ছি, এবং একটা পর্যায়ে এমন অবস্থায় নদীর মাঝ নদীতে আসে, তখন কিন্তু আমরা বাঁচার আশা এক ধরনের ছেড়ে দিয়েছি, যে এই মাঝ নদীতে লাফ দিয়ে পড়েও কারো পক্ষে বাঁচা সম্ভব হবে না। কিন্তু পাশেই যে অপর পার, সেটি কিন্তু আমাদের জানা ছিল না, এবং আল্লাহর রহমতে কিন্তু আমরা অপর পারেই ভিড়েছে লঞ্চটি, এবং আমরা স্বাভাবিকভাবে, একেবারেই স্বাভাবিকভাবে সবাই নেমে এসেছি, এবং তারপরেই কিন্তু লঞ্চটি আগুন জ্বলে ভস্মীভূত হয়ে যায়। সেক্ষেত্রে বিপদের সময় অবশ্যই মাথা ঠান্ডা রাখা উচিত, যে কোনো প্রকারই হোক না কেন, এবং মহান আল্লাহকে বা সৃষ্টিকর্তা যাই বলি না কেন, আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহর সাহায্য প্রার্থনা করতে হবে। তাহলেই হয়তো আল্লাহ যে কোনো বিপদ থেকে আমাদেরকে মুক্তি দিতে পারবেন। এটি হচ্ছে আমার সকলের প্রতি পরামর্শ এবং আহ্বান। আর আমাদের সরকারের পক্ষ থেকে অবশ্যই সর্বোচ্চ সতর্কতা ভবিষ্যতে অবশ্যই অবলম্বন করা হবে, যাতে আরো একটি প্রাণও কোনোভাবেই এইভাবেই দুর্ঘটনায়, নৌ সড়ক বা যে কোনো প্রকার দুর্ঘটনায় প্রাণহানি না হয়, সেটি সরকারের পক্ষ থেকে হয় উদ্যোগ থাকবে। এবং সকলের শুভকামনা করছি, যারা দেখছেন তারা কোনোভাবে এরকম দুর্ঘটনার শিকার না হন, কারো আত্মীয় স্বজন, শিশু সন্তান, বাবা মা বা নিজে এরকম ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন না হন, এই প্রত্যাশা ব্যক্ত করে সকলের মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।